সার্থকের কাণ্ড দেখে চমকে গেল স্রোত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় তো কাজ করছিল, ঠিক সময়ে সমস্ত এমপ্লয়িরা রায়কে সারপ্রাইজ দিতে চলে এসেছে একটা গিফট নিয়ে। সার্থকী তখন বলে, রায় এটা তুমি খুলে দেখো। সরি, তোমাকে আমি তুমি বলে ফেললাম, তুমি তো আমার বোনের মতোই হও। রায় তখন বলে, না না ঠিক আছে, এটা কেন আমার জন্য, মানে আমি কি করেছি? সার্থকী তখন বলে, তুমিই তো করেছো। তুমি যদি এই অফিসে জয়েন না করতে তাহলে আমাদের সবার চাকরিটা চলে যেত। আর বুঝতেই তো পারছো, চাকরিটা যদি একবার চলে যেত, এই বয়সে এখন কোথায় চাকরি খুঁজে পেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বাইরে গিয়েও চাকরি করার মতন সময় ছিল না আমাদের কাছে। বুঝতেই তো পারছো, আমার ছেলে অসুস্থ, তারপর আমার মায়ের বয়স হয়েছে, আমি পারতাম না। তখন রাই বলে, না না, এসব আবার কোনো ব্যাপার নাকি? তাই আমিও তো এই কোম্পানি জয়েন করেছি, আমারও তো এই কোম্পানিতে জয়েন করার দরকার ছিল, আমারও এই চাকরিটার কথা খুবই মনে পড়ছিল, ছেড়ে দিয়ে আমিও খুব একটা ভালো ছিলাম না। এর মধ্যেই তখন সবাই মিলে বলে, নাও নাও গিফটটা খুলে দেখো না। আর রাই তখন গিফটটা খোলে আর বলে, এটা আমাদের সবার জন্য, আমার জন্য পার্সোনালি না, এই বলেই সবার হাতে করে দিয়ে দেয়। মনে মনে রাই ভাবতে থাকে, কেন জানি না অনির্বাণ স্যারকে ব্যাপক অচেনা লাগলো। এই স্যারকে মনে হচ্ছে যেন চিনি না, কিছু তো একটা হয়েছে যার জন্য স্যার আমাকে অ্যাভয়েড করে চলছে। কিন্তু কি হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। তার মধ্যেই চলে এসেছিল অনির্বাণ স্যার আর বলে, আমি একটু এখন বেরোচ্ছি, ঠিক আছে? আমার সাথে যদি কেউ দেখা করতে আসে কালকে দেখা করার শিডিউল করবে। এর মধ্যেই রাই বলে, স্যার ফাইলটা। তখনই অনির্বাণ বলে, ও ব্রজ, তুমি ওই ফাইলটা আমার ঘরে দিয়ে এসো, ঠিক আছে? রাই বুঝতে পারে অনির্বাণ তাকে অ্যাভয়েড করছে, কিন্তু কেন অ্যাভয়েড করছে সেটা বুঝতে পারিনি। তাই রাই মনে মনে ভাবে, স্যার যখন আমাকে এড়িয়েই চলছে, আমিও আর স্যারের কাছে যাব না, কোনোভাবেই না। এর মধ্যেই স্রোত তো চলে গেছে সার্থকের বাড়িতে। সেখানে সার্থকের বাবা উজ্জ্বলবাবু বলে, জানো তো স্রোত, যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকেই বুঝতে পেরেছি তোমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে যেটা সবার মধ্যে নেই। আজকে আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী, অনেকগুলো বছর হলো ও আমাকে ছেড়ে চলে গেছে। তখন সার্থকের বয়স 10 বছর। জানো, অনেকগুলো ব্যাপার জটিল হয়ে গেছিল। আমি অনেক চিকিৎসা করার চেষ্টা করেছিলাম, অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু কোনোই লাভ হয়নি। আসলে সব কিছু উপেক্ষা করে ও আমাকে ছেড়ে চলে গেল। যেদিন ও চলে যাবে সেদিন আমার একটা অপারেশন ছিল, একটা বাচ্চা ছিল, সার্থকের মতনই বয়স, 10 বছর তখন। তো তখন আমি ওর চিকিৎসা করব বলে ওর অপারেশন শুরু করেছিলাম আর কি। তারপর জটিল অপারেশন ছিল, 5 ঘন্টা সময় লেগেছিল। অপারেশন সাকসেসফুল হলো। অপারেশন করে বেরিয়ে এসে জানতে পারি যে সুদর্শনা আর বেঁচে নেই। তারপর থেকেই না সার্থক আমাকে ভুলভাবে জাজ করে। আমি কি এতটাই খারাপ বলো তো? আর স্রোত তখন বলে, না না স্যার, আপনি কেন খারাপ হবেন, আপনি এসব কি বলছেন? তখনই রায়ের স্রোতের কথা শুনে বলতে থাকে, না গো, আমাকে না ও সহ্য করতে পারে, কিন্তু বিশ্বাস করো আমি কোনোভাবেই এসবের মধ্যে জড়িত নেই। আমি সুদর্শনাকে সমস্ত রকমভাবে ট্রিটমেন্ট করেছিলাম, বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারলাম না। সেটা কি আমার দোষ হলো? স্রোত বলে, আন্টি চলে গেছে কারণ কোনোভাবেই আন্টি হয়তো আপনার সামনে দিয়ে যেতে পারতো না, কষ্ট পেতেন আপনি, সেটা জানতো, তাই আরও বেশি করে আপনাকে এড়িয়ে চলছিল। যাই হোক, আপনি ভালো থাকুন, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। এর মধ্যেই স্রোতকে দুপুরের খাবারের জন্য ডেকেছিল, টেবিলে সমস্ত খাবার সাজিয়ে দিয়েছে। স্রোত তখন বলে, এই কে আঙ্কেল, এত খাবার? তখনই আঙ্কেল বলে, হ্যাঁ, এইটুকু খাবার না খেয়ে গেলে হয়, নাও খেতে শুরু করো তো। এর মধ্যেই দেখে সুদর্শনা আন্টির ফটোতে একটাও মালা নেই, সামনে মোমবাতি জ্বলছে না, ধূপকাঠি নেই। তাই স্রোত ঠিক করে যে মালাটা পরাবে। তখনই উজ্জ্বলবাবু বলে, কি করছো স্রোত? তোমার স্যার দেখলে কিন্তু খুব রিয়াক্ট করবে, ও এরকম কিছুই পছন্দ করে না। তখনই স্রোত বলে, তাতে কি হয়েছে? আরে বাবা, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা মানুষের সামনে যিনি কিনা চলে গেছে তার ফটোর সামনে মোমবাতি আর ধূপকাঠি জ্বালালে অসুবিধার কী হয়েছে? আর স্যার তো ফিরবে অনেকটা পরে, তখন মোমবাতি নিভে গেলে মালা আর এই ফুলের স্টিকগুলো না হয় সরিয়ে দেবেন, তাহলেই তো মিটে গেল। এরপর উজ্জ্বলবাবু বলে, বলছো তো, কিন্তু সার্থক এসব দেখলে খুব রাগারাগি করে। অন্যদিকে নীলু বারবার করে সৌর্যকে ফোন করতে থাকে, কিন্তু সৌর্য কোনোভাবে আর ফোন ধরে না। নীলু তো প্রচণ্ড রেগে যায় আর ভাবে, আমাকে অ্যাভয়েড করা তো? সূর্য রায়, তুমি আমাকে চেনো না, আমি চাইলে কি করতে পারি তুমি এখনও সেটা বুঝতে পারছো না তো? এমন তোমাকে ট্রিটমেন্ট করব যে সারা জীবনেও ভাববে আমি কি জিনিস। কিন্তু আমি এই বাড়িতে পড়ে থেকে কি করব এই বাড়িতে পড়ে থেকে? আমার তো কিচ্ছু হবে না। না, আমি পারবো সূর্যর কাছে ফিরে যেতে। শেষ পর্যন্ত কি আমাকে চোরকিকে মানুষ করতে হবে?
নীলু এটাই ভাবতে থাকে আর বলে মা আর দাদাভাই সেবা করতে হবে, তারপর দিদিভাই আর স্রোতের বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে। আমার কি এখন এই সমস্ত কর্ম? না 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 না, আমাকে তো কিছু একটা করতেই হবে। অনির্বাণদার দামি গাড়িতে চেপে বসে বসে ঘুরবে আমাদের দিদিভাই, সেটা তো আমি এত সহজে মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। এর জন্য একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন আমাকে আটকাতে পারবে না কেউ। আর তার মধ্যেই স্রোত মনে মনে ভাবে সব কিছু হয়ে গেছে, এবার সে খেতে বসবে। সার্থক তখনই চলে এসেছে আর দেখে তার মায়ের ছবিতে মালা দেওয়া, আর এটা দেখার পর প্রচণ্ড রিয়াক্ট করতে শুরু করে দেয় আর বলে মায়ের ছবিতে মালাকে দিয়েছে, হ্যাঁ মোমবাতি বা কে জ্বালিয়েছে? এরপরেই তখনই মালাগুলো ছুঁড়ে ফেলে দেয়। স্টিক ফেলতে গেলে স্রোত এসে ধরে নিয়ে বলে আপনি তো বড্ড বেশি বাড়াবাড়ি করছেন, কেন করছেন এমনটা? স্রোতকে দেখার পর সার্থক বলে তুমি তুমি এই বাড়িতে কি করছো, কেন এসেছো এই বাড়িতে? তখনই স্রোত বলে এসেছি দরকার আছে বলে এসেছি। আপনি বা এতটা বাড়াবাড়ি করছেন কেন, কিসের জন্য? দেখুন, একজন মানুষ যিনি কিনা এই পৃথিবী থেকে চলে গেছে, অনেকগুলো বছর হয়ে গেছে, তার ছবির সামনে মালা দিতে হলে আপনার এত প্রবলেম হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তখনই সার্থক বলে আমার মায়ের ছবিতে কেউ মালা দেয় না, তুমি সে কথা জানো না? বাবা, তুমি ওকে বারণ করোনি? তখনই উজ্জ্বলবাবু বলে দেখো, ওর তো চিন্তাভাবনাটা আলাদা, তাই ও দিয়েছে। আমার মনে হয় এসব ব্যাপারে তোমার রিয়্যাক্ট করাটা একদমই ঠিক হচ্ছে না। কিন্তু কোনো কথাই শুনতে চায় না সার্থক, আর বলে সার্থক তখন বলতে থাকে আমার মায়ের ছবিতে ও মালা দেবে না, কিছুতেই না। স্রোত তখন বলে আমি এতটা খারাপ মানুষ পৃথিবীতে দেখিনি যে নিজের মায়ের ছবিতে একটা মালা পর্যন্ত দেয় না। আপনি এরকমটা কেন স্যার? আপনি কেন এরকম জেদ করছেন? অকারণ জেদ করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন আপনি? আর তখনই সার্থক বলে আমি কোনো প্রমাণ করতে চাইছি না, বরং তুমি যেটা করছো সেটাকে বলে বাড়াবাড়ি। এই বাড়াবাড়িগুলো আর করো না। এরপরেই সার্থককে অপমান করতে শুরু করে স্রোত, যা না তাই বলে অপমান করে আর বলে যে নিজের বাবাকেই সম্মান করতে পারে না, মাকে সম্মান করতে পারে না, সে আবার অন্য মেয়েকে কি করে সম্মান করবে? তাই জন্যই কলেজে আপনি বারবার করে আমাকে অপমান করতে থাকেন। তাই কারণটা আমি আজকে বুঝতে পেরে গেছি। কথাটা শোনার পরেই সার্থক তো চড় মারতে যায় স্রোতকে। তখনই স্রোত বলে থামলেন কেন, মারুন, গায়ে হাত তুলুন। এরপর থেকে তো আপনাকে স্যার বলে ডাকতে আমার বিবেকে বাঁধবে। মারুন মারুন, আপনার যত ইচ্ছা হয় আপনি মেরে নিন, আপনার মনের শান্তি মেটান। আর ঠিক তখনই সার্থকের এই ব্যবহার দেখে উজ্জ্বলবাবু বলে সার্থক, এটা তোমার কেমন ব্যবহার? তোমার ব্যবহার দেখার পর তো আমি নিজেই চমকে যাচ্ছি, বিশ্বাসই করতে পারছি না যে তুমি এরকম করছো। তুমি যে জানো অন্যায় করছো। এরপর সার্থক আর কোনো কথা বলতে পারে না। স্রোত সার্থকের এই ব্যবহার দেখে শুধুই চমকে যায়, বলে সার্থক স্যার এতটা মরিয়া কেন, কিসের জন্য? এই মানুষটাকে যেভাবেই হোক একটু শান্ত করতে হবে।